স্ক্রিন আমি শেয়ার করেছি, যদি কেউ দেখতে না পাও তাহলে জানাবে। তাহলে যেটা বলছিলাম যে বাংলা থেকে বা ইংরেজি থেকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কি? গ্রামার থেকে যে সমস্ত কারক থেকে প্রশ্ন আসবে। 2 নম্বর হচ্ছে সমাস, সমাস থেকে প্রশ্ন আসে। 3 হচ্ছে সন্ধি। 4 হচ্ছে সমার্থক শব্দ। 5 হচ্ছে বিপরীতার্থক শব্দ। 6 হচ্ছে শুদ্ধ বানান, শুদ্ধ বানান। 7 হচ্ছে বাংলা শব্দের অর্থ, শব্দের অর্থ। অর্থ ওকে। 8 হচ্ছে অলংকার। 9 হচ্ছে এই যে ব্যাকরণের, এই ব্যাকরণ থেকে মূলত এইগুলো থেকেই আসবে: কারক, সমাস, সন্ধি, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, শব্দের অর্থ, মানে বাংলা কোনো শব্দের অর্থ, অলংকার। আর এগুলো বাদ দিয়ে যেটা আসে সেটা হলো বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের সম্পর্কে। সেটা খুব কমই আসে, হয়তো একটা প্রশ্ন আসতে পারে, একটা কি দুটো। তাহলে সেটার জন্য যে যে জায়গাগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, মানে লিটারেচারের যে জায়গাটা, সাহিত্যের ইতিহাস আমরা ধরে রাখতে পারি, সাহিত্যের ইতিহাস। তাহলে এই যে 9টা কোশ্চেন, এই 9টা কোশ্চেন করলে বাংলা থেকে, মানে বাংলাতে আবার ভাগ থাকে, 30টা প্রশ্ন থাকলে তার মধ্যে 15টা আর 15টা করে ভাগ থাকবে। এই যে 15টার কথা বললাম, এই 15টার মধ্যে 5টা আসবে, 5টা আসবে ওই গদ্য, পদ্য থেকে। 5টা 5টা 10টাও আসে, কখনো 4টে 4টে 8টা আসে। যদিও 5টা 5টা 10টা এলো, তার মধ্যে এই ব্যাকরণ ঢুকে থাকবে। সুতরাং আমরা গদ্য এবং পদ্য থেকে 5টা ধরবো। বাকি যে 10টা প্রশ্ন, সেই 10টা প্রশ্ন এই 9টা কোশ্চেন থেকে আসবে। এবারে তাহলে বাকি থাকলো 15। এই 15 নম্বরটা আসবে কি সিডিপি, মানে ওই চাইল্ড ডেভেলপ, বাংলারই যে শিক্ষামূলক বিষয়টা। অর্থাৎ কোনো শিশু যদি বাংলা কিভাবে গ্রামার শিক্ষাদান, বর্তমানে বাংলা গ্রামার শিক্ষাদান কিভাবে করানো হয়, অর্থাৎ প্রথমে উদাহরণ দিয়ে তারপর সংজ্ঞা বলাটাকে কি বলে, বা সংজ্ঞা দিয়ে উদাহরণ দেওয়াটাকে কি বলে। তারপরে কোনো একটা বাচ্চা ক্লাসে তোমরা যখন পড়াচ্ছ, বা অ্যাজ এ টিচার আমি যখন পড়াচ্ছি, তখন আমার পড়ানোটা প্রতি তার কোনো মনোযোগ নেই, সে খুব দুষ্টুমি করছে। এবারে কেন মনোযোগ হচ্ছে না, তার মানে হয় টিচার ভালো করে পড়াতে পারছে না, বা টিচার, তাহলে টিচারের কি কর্তব্য? সে কি বাচ্চাটাকে মানে ক্লাসের বাইরে বের করে দেবে? সে কি বাচ্চাটাকে কোনো পানিশমেন্ট করবে? নাকি সে বাচ্চাটা যাতে, মানে প্রত্যেকটা বাচ্চাই যাতে তার পড়ানো বোঝে, তার পড়ানোটাকে আনন্দ সহকারে নিতে, গ্রহণ করতে পারে, সেই পদ্ধতিটা গ্রহণ করবে। সুতরাং আজকের দিনের যে পাঠক্রম বা পাঠ পদ্ধতি, পাঠদানের যে পদ্ধতি, সেইটা এইভাবেই করা হয়ে থাকে যে আনন্দ সহকারে, কোনো শাস্তি সহকারে পাঠদান নয়। সেটা আগে ছিল, আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুলের মাস্টারদের কাছে মার খেয়েছিলাম, কিন্তু আজকের দিনে কিন্তু কোনো স্কুলের ছাত্রছাত্রীদেরকে মারা চলবে না, কোনো রকম কোনো পানিশমেন্ট দেওয়া চলবে না। তাদেরকে, তাদের যদি কোনো রকম, যতবার বুঝতে অসুবিধা হবে ততবারই তোমাদেরকে বিরক্ত না হয়ে কিন্তু বোঝাতে হবে, এবং সেই বোঝানোটাও কত সহজভাবে বোঝানো যায় সেটা কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে সেটা লক্ষ্য রাখা জরুরি। তাহলে এই যে জায়গাগুলো, বোর্ড ওয়ার্ক কিভাবে করানো হবে, বোর্ড ওয়ার্ক কোন মানে কোন কোন জায়গাগুলো বিশেষভাবে বোর্ড ওয়ার্ক করানো দরকার, কোন কোন জায়গাটা এককভাবে শিখতে পারবে, আবার কোন জায়গাগুলো দলবদ্ধভাবে শেখার বিষয়, এই যে বিষয়টা, এইগুলো থেকে মূলত 15 নম্বরের প্রশ্ন আসে। এবং ল্যাড বলে যে বিষয়গুলো তোমরা আমরা পড়বো, তো দেখতে পাবে যে ল্যাড জিনিসটা কি, ব্ল্যাকবোর্ডের ব্যবহার কি রকম, তারপরে বাংলা ব্যাকরণ মানে কতটা সহজতর ভাবে পড়ানো যেতে পারে,
কোনো একজন কবি বা লেখক সম্পর্কে আমি কিভাবে উপস্থাপন করব, তার কবিতা পড়ানোর সময় একটা কবির কবিতা পড়াতে গিয়ে শুধুই কি কবিতাটা ঝরঝর করে মুখস্থ করে তার মানে বলে দিয়ে চলে আসবো, এটাই কি পাঠদান হতে পারে? এই যে নানান রকমের যে জায়গাগুলো রয়েছে, সেখান থেকে যে শিক্ষামূলক জ্ঞান মানে এটাকেও বলা হয় পেডাগজি, বাংলার যে পেডাগজি, অর্থাৎ একটা ফুল মার্কসের পেডাগজি আসবে 30 নম্বরে, যেটা সিডিপি একেবারে, বাকি যেগুলো থেকে আসছে কোশ্চেন সেগুলো থেকে হাফ হাফ করে পেডাগজি আসবে, এবং সেই জায়গাগুলো থেকে পেডাগজি আসবে। তো সেটা পরে আসবো, আমরা একেবারে ধাপে ধাপে এগোবো। এবারে ধাপে ধাপে এগোবো বলতে আমি প্রথমে এই ব্যাকরণের জায়গাগুলো ভালো করে পড়াবো, কারণ সমস্ত কোশ্চেনটা থেকে ব্যাকরণমূলক প্রশ্ন থাকবে, সেটা এইখান থেকেও ব্যাকরণমূলক প্রশ্ন আসে। ঠিক আছে, যে এই যে কণ্ঠধ্বনি কি জিনিস বা তালব্য ধ্বনি কি, এই সমস্ত কিছুই রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা যে জায়গা পড়বে সেটা ভুলে গেছি, সেটা হলো ধ্বনির জায়গাটা, ধ্বনি এবং বর্ণ, ধ্বনি প্লাস বর্ণ। বর্ণ কি, যে বর্ণ বিশ্লেষণের দেয়, দেখবে প্রশ্ন লক্ষ্য করবে যে একটা শব্দ দিয়ে দিল যে রবীন্দ্রনাথ, আমি অ্যাজ এ উদাহরণ হিসেবে বলছি যে রবীন্দ্রনাথ, এটাকে বর্ণ বিশ্লেষণ করতে হবে, বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেগুলো শেখানো হবে, তো সেটা এই বর্ণের মধ্যে পড়ছে। আর ধ্বনির মধ্যে পড়ছে ওই বিভিন্ন ধ্বনির ভাগ যেগুলো, ব্যাস। এই 10টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসে না, তো আমরা এক এক করে সব শিখবো। আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসে আমরা শুরুটাই করব। আচ্ছা, আরেকটু বলে রাখি যে তোমাদের আমি প্রতিদিনই প্রায় মানে যখনই সময় হবে আমি নোট দিতে থাকবো গ্রুপে, এবং মক টেস্টও নেই। আজকে দেখবে, লক্ষ্য করে দেখবে যে সমার্থক শব্দের নোট দিয়েছি, বিপরীতার্থক শব্দের নোট দিয়েছি, বাংলা বানানের একটা নিয়মাবলীর একটা নোট দিয়েছি। এইগুলো তোমাদের কাজ হচ্ছে যে নোটগুলো দেখে শুধু ফেলে রাখা নয়, কারণ এই সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো কোনো একটা বা দুটো ক্লাসের শেখার জিনিস নয়, এগুলো হলো নিয়মিত চর্চার জিনিস। অর্থাৎ আজ থেকে যদি 3 মাস পর বা 4 মাস পর পরীক্ষা হয়, তাহলে তোমাকে কিন্তু এই 3-4 মাস ধরে এই সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, শব্দের অর্থ, এগুলোকে সবসময় চর্চা করে যেতে হবে। চর্চা না করলে কি হয়, বাংলা শব্দের ভান্ডার প্রচুর, হাজার হাজার শব্দ রয়েছে। এবারে তুমি কি হাজার হাজার শব্দ মুখস্থ করবে? সেটা কখনোই সম্ভব নয়। কিন্তু তাহলে কি করবে? তাহলে যেটা করবে যে প্রতিদিন একবার করে দেখবে, কারণ মুখস্থ করার থেকে তুমি সেই শব্দগুলোর সঙ্গে যদি আত্মিক যোগ হও, মানে সেইগুলোকে পড়ো, রিলেট করতে পারো এবং ব্রেনকে বোঝাও যে এই শব্দগুলো আমার দরকার, জানা দরকার, মানে জানো, তাহলে অটোমেটিক্যালি ভাবে আজকে হয়তো দুটো জানতে পারলে, 2 দিন পর হয়তো সেই তোমার ব্রেন 5টা নিল শব্দ, তার আরো 7 দিন পর তোমার ব্রেন 10টা শব্দের সম্পর্কে জানতে পেরে গেল, এবং সেগুলো স্টোরেজে রাখতে শুরু করলো। এই যে স্টোরেজ করা, এই স্টোরেজ করা মানে অল্প অল্প করে স্টোরেজ করতে শুরু করো ব্রেনের মধ্যে, তবেই কিন্তু এইগুলোর এই যে ব্যাকরণের যে পদ্ধতি, সেগুলো তবেই ঠিকঠাক হবে, এবং পরীক্ষার সময় দেখবে যে আর মুখস্থ বিদ্যা নয়, তুমি যতদিন যে এই যে দীর্ঘ সময় ধরে যে একটা চর্চা করেছো, সেটার ফলাফল তুমি পাবে। বাকি এবারে শেখার জিনিস কি রয়েছে, শেখার হচ্ছে যেগুলো রুলস, অর্থাৎ ম্যাথামেটিক্স এর মতো যেমন রুল শিখে নিয়ে আমি বুঝে যাব যে এটা কি, কোন রুলসে ফেললে এইটা এই হবে, সেইগুলো হচ্ছে যে কারক, সমাস, সন্ধি, অলংকার, ধ্বনি এবং বর্ণ। বাকি সাহিত্যের ইতিহাস এটাও মুখস্থ বিদ্যা, তবে এটার আমি প্রশ্ন করবো, পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। যাই হোক, তো তোমরা নোটগুলো একটু লক্ষ্য রাখবে, আর রেকর্ড ক্লাস তো পাবেই। যদি আজ তোমাদের আরো একবার বুঝে নিতে বা আরো একবার দেখে নিয়ে মক টেস্ট গুলো যখন দিতে যাবে, তখন যদি কোথাও ডাউট হয়, তখন আরো একবার রেকর্ড ক্লাস গুলো দেখে নেবে।
তাহলে তোমাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা একেবারে শুরু করব আজকে কারক। বেশ, কারক মানে কি মনে রাখবে, কারক শব্দের অর্থ যে করে। কি করে? সে কাজ করতে পারে, সে কোনো কিছু অ্যাক্টিভিটি কিছু করবে, এটা শব্দের অর্থ। তবে ব্যাকরণের মতে এই কারকের অর্থ আরো একটু বিস্তারিত ভাবে বলা হয়েছে। সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি কারক বলতে বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যা সম্পর্ক আছে সেই কারক। পাণিনি, যিনি অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন, বিখ্যাত ব্যাকরণ বই, সে পাণিনি তিনি বলেছেন যে কারক বলতে বোঝায় ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যা সম্পর্ক। ক্রিয়ার সঙ্গে এবারে কার সম্পর্ক? তাহলে প্রশ্ন হতেই পারে তোমাদের যে ক্রিয়ার সঙ্গে কার সম্পর্ক বলে আমি তাকে কারক বলবো। আসলে ক্রিয়ার সঙ্গে নাম সম্পর্ক, তাকেই বলবো কারক। এবারে প্রশ্ন আসতে পারে যে ক্রিয়া জিনিসটা কি। আমরা একেবারে এমন ভাবে বুঝবো এক একটা জিনিস যাতে এক একটা ক্লাসের পর আর দ্বিতীয়বার কোনো ক্লাস না করতে হয় তোমাদের। সুতরাং একেবারে বাচ্চাদের মতো করে বুঝবো সহজ ভাবে এবং কিন্তু ডিটেলসে পুরো। এই ক্রিয়া হচ্ছে কি? ক্রিয়া বলতে আমরা যে কাজ করাকে বোঝায়, কর্মকে বোঝায়, ভার্ব যেটা, অর্থাৎ এই যে করা, যে কোনো জিনিস করা। আমি হাঁটছি, এটা এই হাঁটা পথটা হলো ক্রিয়া। আমি খাচ্ছি, এই খাওয়াটা হচ্ছে ক্রিয়া। আমি দৌড়াচ্ছি, আমি ঘুমাচ্ছি, এই যে সমস্ত কিছুর মধ্যে দেখো এই পদগুলোর মধ্যে একটা না একটা কিছু কাজ করা বোঝাচ্ছে, এটাকেই ক্রিয়া বলা হয়। এই ক্রিয়ার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সেটা দরকার নেই, সেটা যখন ক্রিয়াপদ বোঝাবো তখন বলে দেবো। হ্যাঁ, তো এই যে ক্রিয়া, ক্রিয়ার সঙ্গে আমি কি বললাম যে কার সম্পর্ক হলে তবে সে কারক হবে? ক্রিয়ার সঙ্গে নাম পদ। এখন নাম পদ মানে কি বোঝাচ্ছে? দেখো পদ বলতে কি বোঝায়? পদ বলতে শব্দই বোঝায়, শব্দের আরেক ব্যাকরণগত নাম হচ্ছে পদ। এই নাম পদের যে ভাগগুলো রয়েছে সেটা হলো যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর হচ্ছে অব্যয়। তোমরা সকলেই জানো, ইংরেজিতেও জানো যে এগুলোকে নাউন বলে, প্রোনাউন বলে, অ্যাডজেক্টিভ বলে। এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলোর মানে কি? এগুলো হচ্ছে যে বিশেষ্য বলতে কি বোঝায়? বিশেষ্য বলতে আমরা যে সমস্ত পৃথিবীতে যা কিছু নাম বলি, এই যে আমার নাম শুভঙ্কর, এই যে তোমাদের এক একজনের নাম রয়েছে, আবার আমার জাতি মানে আমি মানুষ, তোমরা এক একটা মানুষ, মানুষ ছাড়াও পৃথিবীতে বিভিন্ন প্রাণী রয়েছে, তাদের এক একটা নামকরণ করা হয়েছে। পাখি রয়েছে, পশু রয়েছে। এই যে আমরা বলছি, বা এই যে আমরা কোন দেশে বসবাস করছি, ভারতবর্ষ দেশে, এই যে ভারতবর্ষ, এই সমস্ত গুলোকেই বলা হচ্ছে বিশেষ্য। যা কিছুই নাম বোঝাবে সেটাকেই কিন্তু বিশেষ্য বলবো। আর এই সমস্ত বিশেষ্য পদের যে গুণ বোঝাবে, অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে সব থেকে শক্তিশালী দেশ, এই যে শক্তিশালী বলছি, বা ভারতবর্ষ এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ দেশ যদি বলি, এই যে বৃহৎ, বা রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি, এই যে বিশ্বকবি, এই যে উপাধি দেওয়া হচ্ছে, বা এই যে গুণ, ভালো কবি, এই যে ফুলটি টকটকে লাল, এই যে লাল টকটকে, এইগুলো হচ্ছে বিশেষণ। আর সর্বনাম কি? আমরা যখন রবীন্দ্রনাথ বারবার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ না করে আমরা বলি যে তার এই লেখাটা আমাদের খুব ভালো লাগে, বা তিনি গীতাঞ্জলি লেখার জন্য পুরস্কার পেয়েছেন, তাহলে এই যে তার, তিনি, সে, আমি, তুমি, তোমরা, এই সমস্ত কিছুই সর্বনাম। ওকে। আর অব্যয়পদ কোনগুলো? অব্যয়পদ হচ্ছে এবং, ও, আর, এগুলো হচ্ছে অব্যয়পদ, যেগুলো সমস্ত কাজে মানে বাক্য তৈরি করতে ব্যবহার হয়ে থাকে। এখন এই যে বিশেষ্য পদ বললাম,
এই বিশেষ্য পদ বা বিশেষণ পদ বা সর্বনাম পদ এর সঙ্গে সরাসরি ক্রিয়ার যে সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ এই বিশেষ্য এবং ক্রিয়া মাঝখানে যে সেতুটা বন্ধন, যে সেতুটা তৈরি করে, এই সেতুটার নামই হচ্ছে কারক। এবার কি করে সেতু তৈরি করে, সেতু তৈরি করতে সে কত মাটি, সিমেন্ট, ইট, বালি কি সব নেয়, সেগুলো আমরা দেখবো। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তোমাদের মাইক্রোফোনটা অন করে তোমরা কিন্তু প্রশ্ন করবে। কোথাও বুঝতে অসুবিধা রেখে ক্লাসটা শেষ করবে না। ওকে, এবারে এই যে কারক, কারক বুঝতে গেলে আমরা আরো দুটো তিনটে জিনিস বুঝবো। সেটা হলো কারকের সঙ্গে সঙ্গে আমরা বিভক্তি জিনিস কি, কারণ বিভক্তি চিনে নিতে হবে আমাদের, অনুসর্গ জিনিসটা চিনে নিতে হবে। বিভক্তি এবং অনুসর্গ, প্রথমে আমি বলি যে বিভক্তি। বিভক্তি বলতে সাধারণত এটা একটা ধ্বনি, একটা ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে বলা হয়। ধ্বনি গুচ্ছ যে শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করে। ঠিক আছে, যেমন এই যে এ একটা বিভক্তি, এর একটা বিভক্তি, তে একটা বিভক্তি, এইগুলো হচ্ছে এক একটা বিভক্তি। বিভক্তির নিজস্ব কোনো অর্থ থাকে না, এ সবসময় শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তবে একটা অর্থ দান করে বা নতুন অর্থ তৈরি করে, রূপ দেয়। অনুসর্গ কোনগুলো? অনুসর্গ একই, তবে অনুসর্গ কারোর কোনো পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয় না। মনে রাখবে, প্রশ্ন আসে কিন্তু। অনুসর্গ সবসময় শব্দ বা পদের সঙ্গে বিচ্ছিন্ন ভাবে, মানে পরে বসে বিচ্ছিন্ন ভাবে। অর্থাৎ কোনগুলো অনুসর্গ তাহলে? থেকে, হতে, যদি, এইগুলো হচ্ছে অনুসর্গ। দেখবে যে সকাল থেকে তুমি কোথায় গেছিলে, দেখো সকাল থেকে আলাদা করে বসলো, এই আলাদা করে বসলো বলে এটার নাম হচ্ছে অনুসর্গ। ওকে, তাহলে আমরা এই বিভক্তি এবং অনুসর্গ বিষয়টা বুঝে নিলাম, কারণ আমরা দেখবো যে কারক করতে গেলে এই বিভক্তি এবং অনুসর্গ কিন্তু ব্যবহার হচ্ছে এবং খুব পরিমাণে এটা ব্যবহার হয় এবং এগুলোকে চিনে রাখতে হয়। এখন বিভক্তি ও অনুসর্গের মধ্যে যদি পার্থক্য বলতে হয় যে তাহলে দুটো জিনিসের পার্থক্যটা কি? দেখো, পার্থক্য বলতে প্রথমেই বললাম যে অনুসর্গের একটা স্বাধীন অর্থ আছে। দেখো, থেকে আমরা বুঝি থেকে শব্দের অর্থ কি, হতে শব্দের অর্থ আমরা জানি হতে শব্দের অর্থ কি, কিন্তু আমরা এর, তে এগুলোর কোনো স্বাধীন অর্থ নেই এবং এর স্বাধীন ব্যবহারও নেই। আরেকটা কি, বিভক্তি কিন্তু সবসময় পদের সঙ্গে যুক্ত হয়ে তবেই সে ব্যবহার হয়, আর অনুসর্গ কিন্তু আলাদাভাবে যুক্ত হওয়ার ও মর্যাদা রাখে। বিভক্তি এইটুকুই, জাস্ট এই দুটোই মোটামুটি বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য। এই দুটো আমরা বুঝে নিলাম। বিভক্তি চিহ্নগুলো কি বুঝে নিলাম, থেকে, হতে, চেয়ে, ইত্যাদি ইত্যাদি অনুসর্গ। আর বিভক্তি এতে রে, এতে রে শূন্য বিভক্তি হয়। শূন্য বিভক্তি আসলে অ কে শূন্য বিভক্তি বলে, যেহেতু অ বর্ণ আকারে লেখা হয় না, অ সমস্ত ধ্বনির মধ্যে বা সমস্ত বর্ণের মধ্যেই মিশে থাকে, সেই জন্য একে শূন্য বিভক্তি বলা হয়। আর এ কে তির্যক বিভক্তি বলা হয়। কেন বলা হয় এটাও মনে রাখবে, মানে প্রশ্ন আসতেই পারে। কারণ এ সাধারণত কারকের সমস্ত ব্যবহার হয়ে থাকে, বেশিরভাগ কারকেই এ বিভক্তিটা ব্যবহার হয়ে থাকে বলেই এটাকে তির্যক বিভক্তি বলা হয়। তাহলে একটা জিনিস মনে রাখবে যে সামান্য একটা একটা অর্থ, যে তির্যক বিভক্তি কোনটা এবং তির্যক বিভক্তি কাকে বলা হয়। তির্যক বিভক্তি এ, কারণ এ হলো কারকের, মোটামুটি কারকের যে ভাগগুলো আমরা পাবো সেই ভাগগুলো বেশিরভাগ ভাগেরই এ বিভক্তিটা সাধারণত হয়ে থাকে। এই হচ্ছে বিষয়। এবারে আমরা কারকের সরাসরি ভাগে চলে যাব, এক একটা ভাগ সুন্দর করে বুঝে নেব। কারক, বাংলাতে কারক 6 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণ কারক, 4 নম্বর হচ্ছে নিমিত্ত কারক। আগে সম্প্রদান ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সম্প্রদান বললে কোনো কারক হয় না,
এটাকে বৈজ্ঞানিক মানে ব্যাকরণবিদরা অস্বীকার করেছেন। সম্প্রদান আসলে করণ কারকেরই একটা ভাগ। আচ্ছা, 5 হচ্ছে অপাদান কারক, আর 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। বলে রাখি, কারকের এইগুলো ভাগ, কারক ছাড়াও আরো কিছু আমাদের এটা রয়েছে যেটাকে আমরা অকারক বলি। সেটা আমরা এই 6টা আলোচনা হয়ে যাবার পর অকারক নিয়ে আলোচনা করব। অকারকটা একেবারে কারকের শেষ ভাগ হিসেবে বা শেষ পড়ানো হিসেবে, ক্লাস হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এবার আমরা এক এক করে চলে যাব যে কর্তৃকারক কি, কর্তৃকারক কিভাবে বুঝবো, কর্তৃকারকের ভাগ কতগুলো রয়েছে, কর্মকারক কি, করণকারক কি, ইত্যাদি ইত্যাদি। কর্ত্রী, কর্ত্রী বলতে কি বোঝায়? কর্তা। অর্থাৎ একটু আগে যেটা আলোচনা করলাম যে ক্রিয়া, যে ক্রিয়ার কাজ করে বা যার দ্বারা ক্রিয়ার কাজ হয়, অর্থাৎ ওই যে নামপদ, নামপদ এবং ক্রিয়ার যে সম্পর্ক। অর্থাৎ বাক্যে যখন একটা ক্রিয়ার কাজ কেউ সম্পন্ন করছে, মানে মানে কোনো একজন ব্যক্তি কাজটা করছে, তাকে আমরা কর্তৃকারক বলবো। সহজ ভাষায়, সহজ ভাষায় রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, সে কোনো একটা কাজ করছে, আমরা যখন তার কাজটাকে নিয়ে আলোচনা করব, সেই যে কাজটা যে করেছে তাকে আমরা কর্তৃকারক বলবো। ঠিক আছে, এবারে এই কর্তৃ বলতে শুধুমাত্র যে প্রাণীবাচক হতে হবে তার কোনো মানে নেই। এখানে আমরা অনেকে ভুল করি যে আচ্ছা কর্তা তার মানে তো মানে ওই মানুষই হতে হবে, এমন কোনো মানে নেই। কর্তৃকারকে কিন্তু আমরা অনেক বস্তুবাচক বা অপ্রাণীবাচকদেরকেও দেখতে পাবো, যাদের দ্বারা আসলে কাজটা হয়। এই যে বৃষ্টি পড়ে, বৃষ্টিকে কি কোনো মানুষ আকাশ থেকে নিয়ে আসে? আনে না। তার মর্জি মতো যখন ইচ্ছে হয় সে পড়ে, তার মানে তো সেখানে তো নিজে একটা কর্তা হিসেবেই সে কাজটা সম্পূর্ণ করছে। তাহলে বৃষ্টি পড়া, ঝড় হওয়া, এই যে বৃষ্টি ঝড়, এরা কিন্তু এক একটা কর্তৃ মানে কর্তৃ হিসেবে কাজ করে। যাই হোক, আমরা তাহলে কর্তৃকারকের বিষয়টা বুঝলাম যে যে বাক্যে কোনো কাজ, কোনো মানে কাজ যার দ্বারা সম্পূর্ণ হচ্ছে, যে কাজটা করছে আর কি, সেই ব্যক্তিকে, সে প্রাণীবাচক হতে পারে, সে বস্তুবাচক হতে পারে, অপ্রাণীবাচক হতে পারে, যে কেউ হতে পারে, তাকে আমরা কর্তৃকারক বলবো। এই কর্তৃকারকের যে ভাগগুলো রয়েছে সেগুলো কি? সেটা হলো, প্রথমে যদি আমরা বলি যে 1 নম্বর হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, আচ্ছা আমি একটা উদাহরণ দিই। কর্তৃকারক যখন বোঝালাম, কর্তৃকারক তো উদাহরণটা দেওয়া হয়নি, উদাহরণ দিচ্ছি যে কুনাল মাঠে ফুটবল খেলছে। দেখো এখানে নামপদ কি? কুনাল, বিশেষ্য পদ। কি খেলছে? ফুটবল খেলা খেলছে। তাহলে ক্রিয়া, এইটাকে ক্রিয়াপদ বলছি আর এটাকে নামপদ। এই যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কটা, গঠনটা তৈরি করবে, এখানে কুনাল হচ্ছে কর্তৃকারক। এখন বিষয়টা হচ্ছে অনেক ছোটবেলায় শেখানো হয় বা অনেক জায়গাতে এখনো শেখানো হয় যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে কর্তৃকারক বলা হয়। এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়, অর্ধ সত্য। কারণ কেন অর্ধ সত্য? কারণ এমন অনেক উদাহরণ পাবে যখন আবার দেখবে যে কে দিয়ে প্রশ্ন করলে তুমি কিন্তু তার উত্তরটা পাচ্ছ না, সেক্ষেত্রে আবার কনফিউজ হয়ে যাবে, যা বাবা কে দিয়ে প্রশ্ন করলে যে শুধু কে দিয়ে প্রশ্ন করলেই যে উত্তর পেয়ে যাবো সেটাই কর্তৃকারক হয়ে যাবে বলেছিলেন, তাহলে এক্ষেত্রে তো মানে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, তবুও কেন এটা কর্তৃকারক হচ্ছে? ঠিক সেই কারণেই বলছি যে কে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই সেটা কর্তৃকারক হবে, তবে সেটা সম্পূর্ণ অর্থে নয়, এটা অর্ধেক। তাহলে বাকি 50%, বাকি 50% জানার জন্যই কিন্তু এই যে কর্তৃকারকের যে প্রকারভেদ, এই প্রকারভেদ গুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে।
প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা কি জিনিস? যে প্রযোজকের ইংরেজি যদি বলি যে প্রডিউসার। প্রডিউসার সাধারণত এই শব্দটা আমরা আধুনিক কালে বা এই সভ্যতায় বিশেষভাবে যার সঙ্গে পরিচয় সেটা হলো সিনেমার জগতের সঙ্গে। কিরকম সিনেমার জগতে? যে কোনো একটা সিনেমার প্রোডাকশন হাউস থেকে হচ্ছে, কোন প্রডিউসার এই সিনেমাটার পেছনে টাকা ঢালছে। তাহলে দেখো প্রডিউসারের কাজ কি হয়, সে নিজে কাজটা না করে টাকা ঢেলে অন্যদের দিয়ে কাজটা করিয়ে নেয়। তাহলে প্রযোজক কাকে বলবো? প্রযোজক কর্তা বা কোন মানে কর্তৃকারকটাকে প্রযোজক কর্তা হিসেবে আমরা চিনবো? যখন বাক্যের মধ্যে কর্তা অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে তখন তাকে প্রযোজক কর্তা বলবো। আর একই সাথে আমরা আলোচনা করব 2 নম্বর আলোচনা করব প্রযোজ্য কর্তা। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আগে এটা বলে দিই। প্রযোজ্য কর্তা, এই যে প্রযোজক কর্তা যখন আলোচনা করতে গিয়ে বললাম যে যখন কর্তা কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে তখন তাকে প্রযোজক কর্তা বলা হচ্ছে। এবারে এই প্রযোজ্য কর্তাকে ওই যে প্রযোজ্য যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে প্রযোজ্য কর্তা। আমি বোঝাতে পারছি? তোমরা বুঝতে পারছো তো? স্যার প্রযোজকটা একবার বলুন প্রযোজকটা। 2 নম্বরটা মানে প্রযোজ্যটা বলছি। আমি উদাহরণ দিচ্ছি। আমি দেখো একটা বাক্য লিখলাম, কি লিখলাম? রাম শ্যামকে দিয়ে জল আনালো। এখন এই বাক্যের মধ্যে আমরা খুঁজে নেব যে কে কাকে দিয়ে কাজটা করাচ্ছে। রাম জল আনার কাজটা কাকে দিয়ে করাচ্ছে? শ্যামকে দিয়ে। তাহলে এখানে রাম হচ্ছে প্রযোজক আর শ্যাম হচ্ছে প্রযোজ্য। মাস্টার মশাই ছাত্রদের পড়াচ্ছে। এই যে পড়ানোর কাজটা মাস্টার মশাই কাদেরকে দিয়ে করাচ্ছেন? ছাত্রদের দিয়ে। তাহলে মাস্টার মশাই হচ্ছে প্রযোজক, ছাত্রদের হচ্ছে প্রযোজ্য। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ স্যার মাস্টার মশাই ছাত্রদের পড়াচ্ছেন, এখানে তো মানে পড়ানোর কাজটা তো মাস্টার মশাই করছেন, মানে না মাস্টার না, মশাই এটাই তো মাস্টার মশাই। আর কি মাস্টার মশাই হয়ে গেলে কেউ কি আর পড়াশোনা করে? তার ওটা কাজ, পড়ানোটা কাজ। পড়া নিজে তো পড়ছেন না, তিনি গাইড করে দেন। অ্যাকচুয়ালি কারা পড়তে আসে স্কুলে? ছাত্রদের। পড়াশোনার করার কাজটা কিন্তু ছাত্রদেরই। এইখানে অনেকের বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ স্যার, যদি এটা এরকম লেখা থাকতো যে মাস্টার মশাই ছাত্রদের দিয়ে কবিতাটি পাঠ করাচ্ছেন, তাহলে স্যার তখন তো প্রযোজ্য। সবসময় তো অনুসর্গের ব্যবহার থাকবে না, ওই জন্যই তো অনুসর্গের ব্যবহার। তাহলে স্যার পার্থক্যটা কি করে বুঝবো? এইটাই, এই যে ইনার মিনিং। কখনো মানে মাস্টার মশাই তো পড়াশোনার কাজটা করছেন না, মাস্টার মশাই পড়ানোর কাজটা ছাত্রদের দিয়ে করিয়ে নিচ্ছেন। আচ্ছা, মাস্টার মশাই পড়ানোর কাজটা ছাত্রদের দিয়ে করিয়ে নিচ্ছেন। আচ্ছা, যদি বলে ড্রাইভার আমাকে ড্রাইভিং শেখাচ্ছেন, সরি ড্রাইভার আমাকে ড্রাইভিং শেখাচ্ছে, এখানে ড্রাইভিং এর কাজটা কে অ্যাকচুয়ালি শিখতে চাইছে? আমি তো। আমি কে জানে তার কাছ থেকে শিখে নিচ্ছি, তাহলে তিনি তো আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন।
তাহলে এখানে আচ্ছা। ড্রাইভারটা হচ্ছে প্রযোজক আর আমাকে হচ্ছে প্রযোজ্য। আচ্ছা। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মা শিশুকে খাওয়ায়, মা শিশুকে খাওয়ায়, এক্ষেত্রে কি হবে? মা শিশুকে খাওয়ায়, এক্ষেত্রে কে প্রযোজ্য কে প্রযোজ্য? মা প্রযোজক আর শিশু প্রযোজ্য। তাহলে খাওয়ার কাজটা কে করছে? শিশু। তাকে মানে কে করিয়ে নিচ্ছে তাকে? শিশু তো আর নিজে থেকে মা তাকে হ্যাঁ, দিয়ে মা করিয়ে নিচ্ছে। করছে। মা মা খাইয়ে দিচ্ছে আর কি। মানে মানে খাওয়ানোর কাজটা সে সে খাচ্ছে, মা আর কি হেল্প করছে আর কি। হেল্প করছে, হ্যাঁ। এই যে হেল্প মা করা, সাহায্য করছে এরকম মানে। সাহায্য করা, হ্যাঁ হেল্প করা, তোমরা এইভাবে মনে রাখতে পারবে। হেল্প করা সেটা টাকা দিয়ে হেল্প করতে হতে পারে, তো খাইয়ে দেওয়া দিয়ে হেল্প করা হতে পারে, পরিয়ে দেওয়া দিয়ে হেল্প করে দিতে পারে। এইটা ঠিক আছে, এটা হচ্ছে প্রযোজক কর্তা, সরি প্রযোজক এবং প্রযোজ্য দুটো হয়ে গেল। এবারে আমরা আসবো অনুক্ত। এটা আমি একটু মুছে দিই, নয়তো হবে। হ্যাঁ, এবারে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অনুক্ত কর্তা। কি জিনিস? অনুক্ত কর্তা হচ্ছে যে কোনো কিছু কর্তৃক কারোর দ্বারা কিছু হচ্ছে, তাকে আমরা অনুক্ত কর্তা বলবো। অর্থাৎ কিরকম? রাবণের নিহত হওয়ার কাজটা কার দ্বারা হয়েছে? রামের দ্বারা, রাম করতে। বোঝা গেল? এখন এই অনুক্ত কর্তা বুঝতে একটু অসুবিধা হয়, তার কারণ হলো অনুক্ত কর্তা বুঝতে গেলে বাচ্য জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, বাচ্য কি জিনিস? বাচ্য হচ্ছে বলার ভঙ্গি, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য হয়ে থাকে। এই অনুক্ত কর্তার ক্ষেত্রে ভাববাচ্য এবং কর্মবাচ্য হয়ে থাকে। ঠিক আছে, দাঁড়াও তো, এক্ষুনি ধরছো। হ্যালো, পড়াচ্ছি। হ্যাঁ, তো অনুক্ত কর্তা খুব সহজভাবে বুঝে যাবে যে দ্বারা কর্তৃক, কাউরির দ্বারা বা কর্তৃক দিয়ে যখন কাজটা করা হয়। রাম কর্তৃক রাবণ নিহত হয়, যে রাবণের নিহত হওয়ার কাজটা সরাসরি রাম, রাম রাবণকে মারে। দেখো, রাম রাবণকে মারে, এটা না বলে রাম রাবণকে মারে, এটা না বলে যখন রাম কর্তৃক রাবণ নিহত হয়, সরাসরি না বলে ঘুরিয়ে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা। আমি কাজটা পারবো না, আমি কাজটা পারবো না, এইটা তোমাকে দেবে না, এইটা না দিয়ে তোমাকে ঘুরিয়ে দেবে। কি? আচ্ছা তোমরা বলো তো, এটা যদি একটু ঘুরিয়ে বলি তাহলে কি হবে? আমি পারি না। না, সেটা তো সেই সরাসরি হয়ে যাচ্ছে, মানে সরাসরি বলা হবে, আমার দ্বারা কাজটা করা যাবে না।
আমার দ্বারা কাজটা করা যাবে না। বুঝতে পারলাম? একটা সহজ জিনিস মনে রাখবে, এই যে কর্তৃক, দিয়া, দ্বারা, এইগুলো ব্যবহার থাকলেই তনুক্ত কর্তা হবে, আর তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তার অসুবিধা হচ্ছে? এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার এটাতে মানে এই ধরনের সেন্টেন্সটাতে কর্তৃক দ্বারা এই কথাগুলো থাকবে, মানে এই অনুসর্গগুলো থাকবে। থাকে, হ্যাঁ। আচ্ছা, বেশ, এবারে আমরা যাব মূলত এই ভিতর থেকে এত কোশ্চেন আসে না, কিন্তু তোমাদের যাতে কারকটা মানে কর্তৃক কারকটা একেবারে কোন কর্তৃক কারকের কত রকমের উদাহরণ হতে পারে সেইটা বুঝিয়ে দেওয়ার জন্যই তোমাদের এই নিয়মগুলো পড়িয়ে দেওয়া হবে, ভিতরের ভাগগুলো। সাধারণত ভিতরের ভাগ থেকে প্রশ্ন আসে না, কিন্তু মানে যেহেতু কর্তৃক কারক সহজেই যাতে চিনে নিতে পারো সেই জন্যই ভিতরের ভাগগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে। 4 নম্বর হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তাতে খুব সহজে মনে রাখবে যখন পরপর দুটো কর্তার ব্যবহার হয় এবং তাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব বা ঝগড়া বা মারামারির ব্যাপার বলা হবে, তখনই তাকে ব্যতিহার বলবো। খুব সহজ ভাবে মনে রাখবে। ব্যতিহার তখনই বলবো তখন দেখবো যে একটা বাক্যে পরপর দুই কর্তার কথা বলা হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে হয় লড়াই করছে, নয় ঝগড়া করছে, নয় মারামারি করছে, ইত্যাদি। ঠিক আছে? রাজায় রাজায় যুদ্ধ হয়, মায়ে ঝিয়ে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে লড়াই করে। কি দেখো, রাজায় রাজায় পরপর দুটো কর্তা, এই দুজন কর্তার মধ্যে পারস্পরিক একটা কোনো ঘটনা বা একটা ক্রিয়া বিনিময় হচ্ছে। এই যে পারস্পরিক কোনো প্রতিযোগিতামূলক ঘটনা যখন ইয়ে হয় তখন তাকে বলবো ব্যতিহারী কর্তা। তাহলে এই যে লড়াই যখন হচ্ছে তখন এর তো উল্টোটাও হতে থাকবে। উল্টোটা হলে কি হবে? লড়াই মানে ঝগড়া মারামারি, এর উল্টো কি হয়? এর উল্টো কি হয় বলতে পারছো না? মানে কেউ বন্ধুত্ব হয়। বন্ধুত্ব, হ্যাঁ, বন্ধুত্ব বা সহযোগিতা। তাহলে আমরা এর পরের পয়েন্টটা আমরা দেখবো, ব্যতিহার কর্তা ছাড়াও আছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা, সহযোগী কর্তা কি? যে যখন একাধিক কর্তা নিজেদের মধ্যে সহযোগিতা করছে, সহযোগিতা বা হেল্প করে একে অপরের কাজটা সম্পূর্ণ করছে। ওই যে আমরা একটা প্রবাদ দিয়ে, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাহলে দেখো, বাঘ আর গরু কখনো এক ঘাটে জল খেতে পারে? সাধারণত হয় না, কিন্তু তবুও তারা নিজেদের মধ্যে সহযোগিতা করছে। এইখানে যদি আমরা ভাইয়ে ভাইয়ে কি করে পরামর্শ করছে, তাহলে সেটা হয়ে যাবে সহযোগী কর্তা। মা ঝিয়ে বললাম, আমরা যদি বলি মায়ে মেয়ে, মায়ে মেয়ে রান্না করছে, তাহলে দেখো একে অপরের সাহায্য করছে, এটা হচ্ছে সহযোগী কর্তা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ব্যতিহারী কর্তা এবং সহযোগী কর্তা। হ্যাঁ স্যার। এরপর আমরা আসবো নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ, নিরপেক্ষ থাকা বলে না যে একদম ওর পক্ষ নেবে না, আমি কাউরির পক্ষ নয় বাবা, আমি নিরপেক্ষ।
কিন্তু এক্ষেত্রে কি রকম বিষয়টা নিরপেক্ষ? এক্ষেত্রে একটা বাক্যের মধ্যে দুটো কর্তা থাকবে, কিন্তু একজনের কাজ আরেকজন না হলে হবে না। কিরকম? পদ্ম ফুল ফোটে আমরা জানি, রাইট? পদ্ম ফুল ফোটে, পদ্ম তার ফোটার কাজটা কার কে না এলে হবে না, সূর্য না উঠলে। সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে। মেঘ করলে কি হয়? কি হয় মেঘ করলে? মেঘ করলে বৃষ্টি হয়। বৃষ্টি হয়। এই যে বৃষ্টি হচ্ছে, সে কার কে করলে হচ্ছে? মেঘ করলে। মানে সেটা কারণ আর এফেক্ট একটা থাকছে, মানে কারণ এবং এবং আরেকটা জিনিস, না, এবারে এর মধ্যে নিরপেক্ষ কর্তা কোনটা, এটাই হলো আসল কথা। আমরা তো দুটো কর্তা পাচ্ছি এখানে, তার মধ্যে একটাতে নিরপেক্ষ কর্তা পাচ্ছি আমরা, দুটোকেই কিন্তু বলছি না। এর মধ্যে যে অসমাপিকা ক্রিয়ার আগে বসছে, এবার অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া সে পদ হলো সেইগুলো যে পদগুলো দ্বারা আসলে ক্রিয়া সম্পূর্ণ হয় না। দেখো, সূর্য উঠলে, আমি যদি শুধু বলতাম সূর্য উঠলে, তারপরে কি হয় রে বাবা? সম্পূর্ণ হচ্ছে না। মেঘ করলে, তারপরে কি হয়? এই যে করলে, উঠলে, গেলে, বললে, এদের আগে যে কর্তার কথা আমরা বলছি, তার সূর্যকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো, মেঘকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। তুমি এলে তবে আমি যাব, তুমি এলে তবে আমি যাব, তাহলে এখানে কে নিরপেক্ষ কর্তা হবে? তুমি। তুমি কেন? কারণ তুমি এলে, আমি যদি এলেতে থেমে যাই তাহলে শেষ হবে না সেন্টেন্সটা। কারণ এই কর্তাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। তাহলে বাক্যে, যে বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটোরই কর্তা থাকবে, এবং তার মধ্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই বলবো আমরা নিরপেক্ষ কর্তা। বেশ, আর বেশি নেই। এবারে আমরা দেখব সমধাতুজ কর্তা। সমধাতুজ, দেখো, সম মানে কি? সমান, একই। ধাতু মানে কি? ধাতু মানে ইয়ে। আর জ মানে কি? জন্ম। অর্থাৎ কি বুঝলাম? আমরা কোনো বাক্যে দেখব যে দুটো আলাদা আলাদা শব্দ, কিন্তু তারা একই ধাতু থেকে জন্ম নিয়েছে। দুটো আলাদা আলাদা শব্দ, কিন্তু অর্থগত ভাবে তারা একই, মানে এক ধাতু থেকে জন্ম নিয়েছে, তাদেরকে আমরা সমধাতুজ কর্তা বলবো। যেমন খেলোয়াড়, খেলে। দেখো, খেল ধাতু থেকে, খেল ধাতু থেকে খেলোয়াড় এবং খেলে দুটোই এসেছে। উফ, আজকে কি নাচটাই না নাচলো, নাচটাই না নাচলো। তাহলে নাচটা, নাচলো একই। লেখক, লেখেন, লেখ ধাতু থেকে এসেছে। পড়ুয়া, পড়ে, পট ধাতু থেকে এসেছে। তাহলে এক্ষেত্রে তোমরা সহজে মনে রাখবে কি, দেখবে যে একই শব্দ, বুঝে যাবে, মানে বাক্যটা পড়লেই বুঝে যাবে। এই যে খেলোয়াড়, এই যে খেল, দুটোতেই খেলার প্রসঙ্গ আছে, দুটোতেই লেখার প্রসঙ্গ রয়েছে, বা দুটোতেই, দুটো শব্দের মধ্যেই পড়ার প্রসঙ্গ রয়েছে। এটাকেই বলবো সমধাতুজ কর্তা। বোঝা গেল? এই জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরপর আছে সাধন কর্তা। আমি দেখো শুরুতেই একটা জিনিস বলেছিলাম যে প্রাণীবাচক বলতেই যে শুধুমাত্র মানুষদেরকেই বোঝাবে, বা যাদের প্রাণ রয়েছে তাদেরকেই বোঝাবে, তবেই সে কর্তা হবে, তা কিন্তু নয়। প্রাণী বা, সরি, কর্তা কিন্তু
প্রাণীবাচক বা বস্তুরাও হতে পারে। এই যে যখন কোনো বস্তু কর্তা রূপে কাজ করবে তখন তাকে আমরা সাধন কর্তা বলি। কিরকম? ঢেকি স্বর্গে গেলেও কাজ করে, স্বর্গে গেলেও ধান ভানে। এই যে ধান ভানার কাজটা কে করছে? ঢেকি। আর ঢেকি তো একটা বস্তু, তবু দেখো একে আমরা কিন্তু কর্তা রূপে গণ্য করছি। তাহলে এই ঢেকি হচ্ছে সাধন কর্তা। 50 বছরের পুরনো, 50 বছরের পুরনো এই সাইকেলটা আজও তাকে নিয়ে চলে। এক্ষেত্রে তাহলে কি হবে সাধনকর্তা? এই নিয়ে চলার কাজটা অ্যাকচুয়ালি কে করছে বা কার দ্বারা হচ্ছে? কার দ্বারা হচ্ছে? সাইকেল। তাহলে সাইকেলটা হচ্ছে সাধনকর্তা। বোঝা গেল? আর একটা লাস্ট যেটা হচ্ছে যে কারক, কর্তৃকারকের আরো একটা এইরকম উদাহরণ আসে যে ধরো কোনো কিছু সাধারণত আসে না, মানে বাক্যগত একটা বড় বাক্য দিদি দেবে, সে বাক্যের মধ্যে উপবাক্য এবং খণ্ডবাক্য ইত্যাদি দেবে, যদিও সেটা ইম্পর্টেন্ট নয়, সেই জায়গাটা দরকার নেই। তাহলে এই যে কারকের যে ভাগগুলো বললাম, এই ভাগগুলো থেকে যে কোনো জায়গা থেকে একটা তোমাকে তুলে দেবে, তুলে দিয়ে এবার তোমাকে কর্তৃকারক বিষয়টা খুঁজে বের করতে হবে যে এটা কর্তৃকারক না কর্মকারক। তাহলে কর্তৃকারকের ব্যাপারটা কি বুঝলাম, যে আমরা বাক্যের মধ্যে দেখবো যে কাজটা হচ্ছে, সেই কাজটা আসলে কর্তৃ দ্বারা হচ্ছে, সেটা বিভিন্ন ভাবে হচ্ছে। কখনো কর্তৃ অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, কখনো অপ্রাণীবাচকের দ্বারা কাজটা হচ্ছে, কখনো দ্বারা কর্তৃক দিয়ে এই অনুসর্গ ব্যবহার হয়ে কর্তৃকারক হচ্ছে, রাইট? কখনো মানে দুজন পরপর কর্তা নাম মানে উল্লেখ করে তাদের মধ্যে একটা সহযোগিতার ব্যাপার আসছে, বা কখনো দুজন কর্তা পরপর উল্লেখ করে তাদের মধ্যে একটা মারামারি বা সংঘাতের কথাও আসছে। এই সমস্ত কিছুকেই আমরা কর্তৃকারক বলবো। তাহলে এবার বুঝতে পারলে যে কেন শুধুমাত্র কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলেই কিন্তু আমরা কর্তৃকারক বসিয়ে দিতে পারি না, আমাদেরকে কিন্তু পুরো বাক্যটা পড়ে নিয়মটা মনে রেখে বুঝতে হবে, তা না হলেই চট করে ভুল হয়ে যেতে পারে। ওকে, কর্তৃকারক শেষ। এবার আমরা আসবো কর্মকারক। কর্তৃকারক আমরা কি দেখলাম, যে এখানে কর্তাই প্রধান, কি কাজ করছে সেটা বড় কথা নয়, কে কাজটা করছে কিভাবে করছে সেটাই আসলে বড় কথা। এবার আমরা কর্মের ক্ষেত্রে আমরা দেখবো যে কি কাজ কর্মকার, অর্থাৎ ক্রিয়ার যে কাজটা হচ্ছে, যাকে আশ্রয় করে হচ্ছে, সেই তাকে আমরা কর্তৃ বলছিলাম। এবারে যেটা হচ্ছে সেটাকে আমরা কর্মকারক বলব। কি? যে যদি বলি লালন শ্যামা সঙ্গীত গাইছে, এখানে একটা গান করার কথা বলা হচ্ছে। এই গানটা কে করছে? লালন করছে। লালন অবশ্যই কর্তৃকারক, কিন্তু লালন কি গান করছে? অর্থাৎ কর্তৃকারক কর্মকারকও আমরা আবার একটা পেয়েছি অর্ধেক হিসেবে, হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো সেটা কর্মকারক। লালন শ্যামা সঙ্গীত গান করছে।
উদাহরণ বোঝা গেল? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে কর্মকারক বলা হয়। এবারে কর্মকারকের যে ভাগগুলো আছে, কর্মকারকের ভাগগুলো সাধারণত 1 নম্বরে যদি আলোচনা করি, দেখো সমধাতুজ আমরা কর্তা পেয়েছি, কর্মকারকও আমরা পাবো সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম, সমধাতুজ ক্রিয়াতে আমি কি সরি, সমধাতুজ কর্তাতে আমি কি বলেছিলাম? একই ধাতু থেকে উৎপন্ন হবে, তাই একই নাম বলো। হ্যালো, তোমরা কি সব চুপ করে গেলে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, মাঝে মধ্যে একটু সাড়া দেবে, তা না হলে আমি বুঝতে পারবো না যে হয়তো কানেকশন কেটে গেছে বা ইয়ে, কারণ আমি তো এখন এই স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি, সুতরাং বুঝতে পারছি না। আজকে আমি একটা লম্বা ঘুম ঘুমাবো। আজকে আমি একটা লম্বা লম্বা ঘুম ঘুমাবো। আমি কি করব? আমি কি করব আজকে, বলো। লম্বা ঘুম ঘুমাবো। ঘুম, এই যে ঘুম কাজটা, এটা হচ্ছে কর্মকারক। এবং দেখো, ঘুম এবং ঘুমাবো দুটোই হচ্ছে একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে। লোকটা বড্ড জোরে বড্ড জোরে সরি, লোকটা জোরে হাঁটা হেঁটেছে। লোকটা জোরে হাঁটা হেঁটেছে। লোকটা কি করেছে? লোকটা হেঁটেছে, হাঁটাটা কি জোরে হেঁটেছে। এই যে হাঁটা হেঁটেছে, এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। এরপর উদাহরণ আছে কর্মের বিপসা। কর্মের বিপসা, বিপসা এটার শব্দের অর্থ হলো পরপর দুবার কর্মের, পরপর দুবার কর্মের ব্যবহার। আমরা পরপর দুবার কর্তার ব্যবহারে কি পেয়েছিলাম? ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা। এবার যদি আমরা পরপর দুবার কর্মের ব্যবহার পাই, তাহলে সেটাকে আমরা কর্মের বিপসা বলবো। ফুলে ফুলে মৌমাছি, ফুলে, কথাটা জনে 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 জনে, কথাটা কাকে কাকে বলেছি? জনে জনে বলেছি। কর্মের বুঝতে পারছো তো? কোথাও কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে কোথাও অসুবিধা? কর্মকারকের বেশি কিছু নেই। 3 নম্বর হচ্ছে মুখ্য কর্ম আর গৌণ কর্ম। যদিও কর্মকারকে এগুলো আর খুব একটা ইম্পর্টেন্ট নয়, কর্মকারক একেবারে সরাসরি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেও যে উত্তরটা পাওয়া যায়, সেক্ষেত্রেই কর্মকারক হয়ে যায়। এই যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম,
এক্ষেত্রে একটু বোঝার আছে। সাধারণত আমরা কোনো প্রাণীবাচক কর্মকেই মুখ্য কর্ম বলে থাকি, কিন্তু যখন একটা বাক্যের মধ্যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম দুটোই থাকবে, সেই বাক্যে যখন জড়বাচক কিছু থাকবে বস্তু, তাকে মুখ্য কর্ম বলা হবে। আর প্রাণীবাচক তাকে বলা হবে গৌণ কর্ম। ঠিক আছে? রাজা আমাকে বইটা দিল। এখানে বইটা কি কারক, কি কর্ম? বইটা কি কর্ম? মুখ্য। কর্ম। আর গৌণ কর্ম তাহলে কি হবে? কাকে বইটা দিল? আমাকে। এটা হচ্ছে গৌণ কর্ম। আর কর্তাকে এখানে তাহলে কর্তা হচ্ছে রাজা। কে বইটা আমাকে দিয়েছিল? বোঝা গেল? এই হচ্ছে কর্মকারক এবং কর্তৃকারক। এরপর আছে করণ কারক। আচ্ছা, করণ কারকটা কি আজকে পড়াবো, নাকি কর্ম এবং কর্তৃকারক অব্দি যা পড়ালাম সেগুলো থেকে আমি 10টার মতো মক দিচ্ছি, সেটা প্র্যাকটিসের দিন স্যার করব। পরে দেখো। মিলিয়ে মিশিয়ে আমি দিচ্ছি, তোমরা যা বুঝলে সেটার উপর ডিপেন্ড করে করো। দেখি,
করো। স্যার হয়ে গেছে। বেশ, বাহ। বাকিদের হয়েছে? এই কারা কারা? বিদিশা, অনন্যা, সাধুচরণ, প্রিয়াঙ্কা, বলো। আচ্ছা, প্রথমটা কি? স্যার ছাত্রদেরটা প্রযোজ্য হবে। প্রযোজ্য। তারপরে ওটা প্রযোজক হবে রাখাল। প্রযোজ্য। তারপরে ব্যতিহার। ব্যক্তি। তারপরে অনুক্ত। অনুক্ত। একজনই কেন বলছি, বাকিরা বলো। বাকিরা বলো, বাকিরা। দেখো মানে তোমরা যদি কিছু না বলো, বলো কি হবে? বলবে? আমি নাম ধরে জিজ্ঞেস করছি। বলো, বিদিশা বলো। স্যার ওটা রাধুনিটা মুখ্য করতে হবে মনে হলো। অনন্যা বলো। অনন্যা। ডাক্তার হ্যাঁ। সাধুচরণ, প্রিয়াঙ্কা। তোমরা কিছু না বললে তো মুশকিল। তারপরে রাঁধুনি রান্না করে কি হবে? স্যার মুখ্য হবে, মুখ্য করতে হবে। না না না, সমধাতুজ। ও সমধাতুজ পদ। ভালো করে দেখো, রাঁধুনি রান্ধ ধাতু থেকে, রান ধাতু থেকে রাঁধুনি। ওটা আবার স্যার জানি না আর কি। হ্যাঁ ওটা স্যার জানি না, মানে ধাতুটা জানতাম না ওইটা। আমি যে বললাম তখন যে ও মানে তুমি ধাতুটা বুঝতে পারো। হ্যাঁ মানে ধাতুটা চিনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডাক্তার ডাকো, এটা কি হবে? স্যার কর্মকারক। মুখারক, হ্যাঁ। রিক ফুটবল খেলছে, ফুটবল কি হবে? ওটা কর্মকারক। হ্যাঁ কর্মকারক। কর্ম। ঠিক আছে, মানে আপাতত শুরুতে খুব বেশি এগুলো দিলাম, যত আস্তে আস্তে যাবে আরো। আজকে 2টো পার্ট হলো, বাকি থাকলো আরো 4টে পার্ট। এই 4টে পার্ট পরের দিন করিয়ে দেবো। এবারে 6টা পার্টই যখন হয়ে যাবে,
তখন প্র্যাকটিসটা আসল প্র্যাকটিস হবে। তখন প্রত্যেকটা ভাগ থেকে তোমাদের ইয়ে থাকবে, প্রশ্ন থাকবে, তখন এবার বুঝে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আর নতুন কিছু পড়াবো না, এই অবধি থাকবে। তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে অসুবিধা তাহলে বলো। স্যার ধাতুগুলো যে মানে মানে সমধাতু যেটা হচ্ছে স্যার, অনেক ধাতু তো জানি না। না না, ধাতু জানার কোনো ইয়েই নেই। তুমি ওই যে দেখছো না সমধাতু, যেতে দেখো একই রকমের দেখতে দুটো শব্দ আছে, যে রাত আর রানী, আচ্ছা রাত নাচনি, ঘুম আর আচ্ছা ঘুমালা। দেখো ঘুম আচ্ছা আচ্ছা। এক, হ্যাঁ এগুলো হ্যাঁ বুঝলে চিনে যাবে, একটু সচেতন ভাবে দেখবে, চিনে যাবে। আচ্ছা। ঠিক আছে? আর স্যার বলছি যে মানে আপনি যে আগে সেই মক গুলো দিচ্ছিলেন না, ওখানে স্যার মানে অনেক সেই এক্সেপশনাল ছিল, মানে ওই এক্সেপশনাল গুলো মানে আজকে করিয়ে দিয়েছেন তো, মানে কোর্টের মধ্যে যেগুলো একটু অন্যরকম, মানে ব্যতিহার টেতিহার ওরকম টাইপের, মানে যেগুলো একটু আলাদা টাইপের, চট করে বোঝা যায় না। হ্যাঁ, মানে বুঝলাম না, প্রশ্নটা বুঝলাম না তোমার। মানে বলতে চাইছি মকে আপনি যেটা আমি তো আজ অজানা অজানা মকে কি হ্যাঁ হ্যাঁ। দেখলে, তো কি দেখলে মকে? মানে একটু অজানা না অজানা, মানে আপনি যে ওই ফর্ম মতো দিয়েছিলেন না ওখানে, মানে নামগুলো তো চিনতে পারছি না সব প্রথমেই আর কি। তো আমি বলতে চাইছি স্যার আজকে যে মানে ভর্তি করাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে ওটাই বলছি স্যার, মানে মানে সাধারণত যেগুলো হয় কি যে এক্সেপশনাল গুলোই বুঝতে সমস্যা হয়, মানে নর্মাল গুলো টপ টপ করে পেয়ে যাচ্ছি, এক্সেপশনাল গুলোই বুঝতে সমস্যা হয়। হুম হুম, ঠিক। হুম, হ্যাঁ ঠিক আছে। বাকি কাউরে কেউ কিছু, বাকি কাউরে কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। চলো, গুড নাইট।